আমি তোমাদের একটা ঘটনা বলবো, যা শুরু হয়েছিল এক অদ্ভুত জানালার দৃশ্য দিয়ে। আমি তপন। পাশের কোয়ার্টারের রান্নাঘরে দাঁড়িয়ে থাকা এক বৌদিকে প্রথম দেখেই মনে হয়েছিল এই দৃষ্টি সরানো অসম্ভব। তারপর একদিন হঠাৎই তিনি আমাকে ডাকলেন নিজের ফ্ল্যাটে। সেদিন থেকে আমাদের মাঝে শুরু হলো এক নীরব, অদৃশ্য আলাপ, যা ধীরে ধীরে টেনে নিল আমাকে এক গোপন জগতে। একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। হঠাৎ বৌদির ফোন। তুমি একটু আসবে? তার কণ্ঠে ছিল অদ্ভুত কোমল টান, যেন কিছু বলতে চান কিন্তু মুখে বলছেন না। আমি পৌঁছতেই বুঝলাম আজ বৌদি ধীরে ধীরে আমার খুব কাছে আসছেন। বন্ধুরা, তারপর কি হয়েছিল সেটা গল্পেই বলছি। তবে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে আমি তোমাদের আরও এমন ধরনের গল্প উপহার দিতে পারি। চলো শুরু করি। তপনের বয়স ২৪। সদ্য বিয়ে পাশ করেছে। নিজের খরচ চালাতে কিছু টিউশন করে। তার মধ্যে এক সরকারি অফিসারের কোয়ার্টারে থাকা পরিবারের ২ মেয়েকে পড়ানো। কোয়ার্টারগুলো এমনভাবে তৈরি, এক ঘরের জানালা দিয়ে পাশের কোয়ার্টারের ঘরও স্পষ্ট দেখা যায়। যেদিন প্রথম তপনের চোখ গিয়ে পড়ল সেই পাশের কোয়ার্টারের রান্নাঘরের দিকে, সেই দিনটা থেকেই যেন কিছু বদলে গেল তার ভেতরে। সেদিন সকাল ১০টা। তপন পড়াচ্ছে সুভাষবাবুর মেয়েদের। হঠাৎ চোখ চলে গেল পাশের ফ্ল্যাটে। সেখানে রান্নাঘরে দাঁড়িয়ে একজন মহিলা ব্যস্ত রান্নায়। পাতলা কাপড়ের ঘেরাটোপে লুকানো শরীরের আকৃতি যেন জানালার কাঁচ ভেদ করে তপনের চোখে এসে লাগল। তার নাম বুলি বৌদি, পাশের ফ্ল্যাটের অফিসার সুবোধবাবুর স্ত্রী। অন্যদিকে তপনের পড়ানোর বাড়ির গৃহবধূ রুলি বৌদি। দুজনেই বয়সে তরুণী, স্বভাবে মিষ্টি আর দেখতে অসাধারণ সুন্দরী। তপনের চোখ প্রথমে সরে আসতে চাইছিল, কিন্তু মনের ভেতর এক অদ্ভুত কৌতূহল তাকে আটকে রাখল। বুলি বৌদির কাজের ভঙ্গি, কখনো হালকা ঝুঁকে কিছু নেওয়া, কখনো জানালার দিকে তাকানো, এসবই যেন তপনের বুকের ভেতর এক অদ্ভুত স্রোত বয়ে দিল। সেদিন পড়া শেষ হলেও তপনের মন আর স্বাভাবিক ছিল না। ঘটনাটা যেন শুধু চোখের দেখা নয়, এক ধরনের অজানা টান, যা তাকে বুঝিয়ে দিল জানালার ওপারে হয়তো আরও কিছু গল্প লুকিয়ে আছে। সেদিন পড়া শেষে যখন তপন বেরোচ্ছিল, পিছন থেকে মৃদু এক ডাক এলো, শোনো, একটু এসো তো। তপন ঘুরে তাকাতেই দেখল ডাক এসেছে পাশের ফ্ল্যাট থেকে। বুলি বৌদি দাঁড়িয়ে, চোখে এক অদ্ভুত হাসি, যেন কিছু বলতে চাইছেন কিন্তু সরাসরি বলছেন না। তপন এক মুহূর্ত ইতস্তত করল, কিন্তু পায়ের অদৃশ্য টান তাকে ওদিকেই নিয়ে গেল। ফ্ল্যাটের ভেতরে পা দিতেই যেন অন্য এক জগতে প্রবেশ করল সে। ঘরের হাওয়ায় ভাসছে সদ্য রান্না হওয়া মশলার গন্ধ, আর তার সঙ্গে মিশে আছে এক ধরনের মিষ্টি সুগন্ধ, যা সম্ভবত বৌদির থেকেই আসছে। বসো, আমি ১ মিনিটে আসছি, বলে বৌদি ভিতরের দিকে চলে গেলেন। তপনের চোখ অনিচ্ছা সত্ত্বেও ঘরের সাজসজ্জা থেকে সরে গিয়ে দরজার ফাঁক দিয়ে ভিতরে তাকিয়ে পড়ল। রান্নাঘরের আলোয় বৌদি জল নিতে ঝুঁকেছেন। চুলে হালকা ভেজা ভাব, কপালের পাশে কয়েকটি চুল গাল ছুঁয়ে গেছে। হাতকাটা হালকা কাপড়ে তার অবয়বজন মাটির ভাঁজে ফুটে ওঠা মূর্তির মতো স্পষ্ট। তপনের বুকের ভেতর ধপধপ শব্দ আরও বেড়ে গেল। মনে হচ্ছিল এই দৃশ্য চোখে নয়, সরাসরি হৃদয়ে গেঁথে যাচ্ছে। কিছুক্ষণ পর বুলি বৌদি ফিরে এলেন হাতে চায়ের কাপ। চোখে এক অদ্ভুত দৃষ্টি, যেন মাপছেন তপনকে, যেন যাচাই করছেন এই তরুণকে নিজের মনের ভেতরে জায়গা দেওয়া যাবে কিনা। তুমি পড়াতে এসে সবসময় তাড়াহুড়ো করে চলে যাও কেন? বৌদির কণ্ঠে ছিল মৃদু অভিমান মেশানো কৌতূহল। তপন এক মুহূর্ত চুপ করে থেকে বলল, সময় মতো ফিরতে হয়তো, তবে আজ যদি বলেন বসে যেতে পারি। বৌদির ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। বাইরের রোদ তখন জানালার কাছে পড়ে সোনালি আলো ছড়িয়ে দিচ্ছে, আর ঘরের ভেতরে যেন অদৃশ্য কোনো পর্দা ধীরে ধীরে সরছে, যেখানে শুরু হবে দুজনের অচেনা কিন্তু গভীর গল্প। চায়ের ধোঁয়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছিল, কিন্তু ঘরের ভেতরে তৈরি হচ্ছিল এক অদৃশ্য উষ্ণতা, যা কেবল দুজনেই অনুভব করছিল। বুলি বৌদি কপটা নামিয়ে তপনের দিকে তাকালেন, চোখে এক এমন গভীর দৃষ্টি যা কথার থেকেও বেশি কিছু বলে দেয়। তুমি খুব চুপচাপ, বৌদি বললেন, তবে চোখ সব বলে দেয় জানো। তপন হেসে ফেলল, কিন্তু বুকের ভেতরের ঢেউ যেন সামলাতে পারল না। সব কথা মুখে বলার দরকার হয় না বোধহয়, সে উত্তর দিল। বৌদি আর কিছু বললেন না, শুধু ধীরে ধীরে জানালার দিকে হাঁটলেন। জানালা দিয়ে বাইরে রোদে ভাসছে গাছের পাতা, আর ভেতরে রোদ এসে পড়ছে তার কাঁধে। আলো আর ছায়ার খেলায় তার অবয়ব যেন আরও রহস্যময় হয়ে উঠল। হঠাৎ তিনি ফিরে তাকিয়ে বললেন, তুমি কি কখনো ভেবেছ কারো সঙ্গে কথা বলতে বলতে সময় থেমে যেতে পারে? তপন থমকে গেল। এই প্রশ্নটা শুধু কৌতূহল নয়, এর ভেতরে ছিল আমন্ত্রণ, ছিল অচেনা এক সীমানা পেরোনোর ইঙ্গিত। তপন ধীরে ধীরে জানালার পাশে গিয়ে দাঁড়াল। দুজনের মাঝে আর কোনো দূরত্ব রইল না, শুধু নীরবতা, যেখানে শ্বাসের শব্দ যেন স্পষ্ট শোনা যাচ্ছে। সেই মুহূর্তে তপনের মনে হচ্ছিল যদি হাত বাড়িয়ে দেয় তাহলে এই নীরবতা ভেঙে যাবে, কিন্তু তার সঙ্গে বদলে যাবে সবকিছু।
বুলি বৌদি সামান্য এগিয়ে এলেন, চোখে এক রাস মায়া, ঠোঁটে হালকা হাসি। আর সেই নীরব মুহূর্তেই তপন বুঝল সে অদৃশ্য সীমানার ঠিক প্রান্তে এসে দাঁড়িয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে দুজনের মধ্যে নীরবতা আরও গভীর হয়ে উঠছিল। বাইরে রোদে গাছের পাতা দুলছে, অথচ ঘরের ভেতরের সময় যেন স্থির হয়ে গেছে। তপনের বুকের ভেতর ধপধপ শব্দ যেন কানে শোনা যাচ্ছিল। বুলি বৌদি মাথা একটু কাঁধ করে তপনের দিকে তাকালেন। সে দৃষ্টিতে ছিল না কোনো দ্বিধা, বরং একরাশ কোমল আমন্ত্রণ। তুমি সবসময় এত দূরে দাঁড়াও কেন? শব্দগুলো ধীর, কিন্তু তপনের ভেতর ঢেউ তুলল। তপন কিছু বলার আগেই বৌদি হালকা করে জানালার ফাঁকটা বন্ধ করে দিলেন। এবার ঘরের ভিতরের আলো নরম হয়ে এলো, আর বাইরের থেকে আসা শব্দও প্রায় মিলিয়ে গেল, যেন পুরো দুনিয়া এখন কেবল তারা দুজনই আছে। তপন ধীরে ধীরে হাত বাড়াল। বুলি বৌদি একটুও সরে গেলেন না, বরং তার শ্বাসের গতি সামান্য দ্রুত হয়ে উঠল। জানো, কিছু মুহূর্ত আছে যা একবার চলে গেলে আর ফেরে না। বৌদির গলা কেঁপে উঠল, কিন্তু চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। তপনের আঙুল ছুঁয়ে গেল তার হাতের পেছনের অংশ। এক মুহূর্তের জন্য বৌদি চোখ বুজে নিলেন, আর সেই ক্ষণিক স্পর্শেই যেন অদৃশ্য সীমানা ভেঙে গেল। হাওয়া গাঢ় হয়ে উঠল, শ্বাসের শব্দ আরও কাছে এলো, আর নীরবতার ভেতরে জন্ম নিল এমন এক বোঝাপড়া যার কথায় প্রকাশ করার দরকার নেই। সেই মুহূর্তে দুজনেই কোনো কথা বলল না, শুধু চোখের ভাষায় চলছিল এক অদৃশ্য আলাপ, যেখানে প্রতিটি দৃষ্টি, প্রতিটি শ্বাস ছিল যেন এক একটা অঘোষিত বাক্য। বুলি বৌদি ধীরে ধীরে হাত সরিয়ে নিয়ে টেবিলের ওপর রাখা কাপটা ঘুরিয়ে দিলেন। তারপর মৃদু হাসলেন। সব কথা আজ বলার দরকার নেই, কিছু কথা সময়কে দিয়ে রাখতে হয়। তপন বুঝতে পারল এটা শুধু আজকের মুহূর্ত নয়, এটা শুরু, যার ভেতরে লুকিয়ে আছে অনেক অনুচ্চারিত প্রতিশ্রুতি। ঘরের বাইরে হঠাৎ কারোর হাঁটার শব্দ ভেসে এলো। বুলি বৌদি দ্রুত সরে গিয়ে জানালাটা আবার অর্ধেক খুলে দিলেন, যেন কিছুই ঘটেনি। তার স্বাভাবিক ভঙ্গি দেখে মনে হচ্ছিল মুহূর্তখানেক আগের নীরব আবেগ যেন কেবল তপনের কল্পনা ছিল। কিন্তু তপন জানত এটা বাস্তব, এবং এই বাস্তবতার বোঝা সে একাই বহন করবে, যতদিন না ভাগ্যের খেলা তাদের একই সীমানায় এনে দাঁড় করায়। বিদায়ের আগে বৌদি শুধু একবার বললেন, আবার এসো, তবে সময় নিয়ে। তপন কিছু বলল না, শুধু মাথা নেড়ে বেরিয়ে এলো। পথে হাঁটতে হাঁটতে মনে হচ্ছিল আজ থেকে তার প্রতিটি সকাল আর আগেও মতো থাকবে না, কারণ এখন সে জানে পাশের ফ্ল্যাটের জানালার ওপারে শুধু দেয়াল নেই, আছে এক অজানা গল্প যা ধীরে ধীরে তাকে টেনে নেবে অদৃশ্য এক গোপন জগতে। পরবর্তী কয়েকদিন তপনের রুটিন বদলে গেল। পড়াতে যাওয়ার পথে আর ফেরার সময় সে অবচেতনে চোখ তুলে তাকাত জানালার দিকে। হয়তো বুলি বৌদি এক ঝলক দেখা দেবেন, কখনো রান্নাঘরে, কখনো বারান্দায় কাপড় মেলতে। বুলি বৌদির উপস্থিতি যেন তপনের দিনের এক বিশেষ মুহূর্ত হয়ে দাঁড়াল। দুজনের দৃষ্টি মিললেই চোখে খেলত একরাশ দুষ্টু হাসি আর এক অদ্ভুত বোঝাপড়া, যেন কিছুই ঘটেনি অথচ সবকিছু ঘটছে। একদিন দুপুরে পড়া শেষ করে বেরোতেই বুলি বৌদি জানালা থেকে মৃদু ইশারায় ডাকলেন। তপনের বুক ধক করে উঠল। ভেতরে ঢুকতেই বুলি বৌদি ফিসফিস করে বললেন, আজকেও নেই, সুবোধবাবু অফিসে, আর পাশের ফ্ল্যাটের রুলি বাজারে গেছে। তপন এক মুহূর্তের জন্য চারপাশ দেখে নিল। নিস্তব্ধ ঘরে পর্দা টানা, আলো নরম, আর টেবিলে সাজানো 2 কাপ চা, সঙ্গে কিছু বিস্কুট। তুমি না এলে চা নষ্ট হয়ে যেত। বৌদির গলায় মৃদু হাসি। তপনও হাসল, কিন্তু তার ভিতরে চলছিল এক অদ্ভুত টানাপড়ন। দুজনে বসে চা খেল, মাঝে মাঝে হাত ছুঁয়ে গেল, কিন্তু কেউই সেই স্পর্শ সরাল না। শব্দহীন সেই মুহূর্তে তাদের মাঝে যেন আরও দৃঢ় হয়ে উঠল এক গোপন প্রতিশ্রুতি, যার বাইরের দুনিয়ার সঙ্গে ভাগ করা যাবে না। হঠাৎ বাইরে কারো দরজা বন্ধ হওয়ার শব্দ ভেসে এলো। বুলি বৌদি তৎক্ষণাৎ উঠে বাড়িয়ে হালকা আতঙ্কিত স্বরে বললেন, যাও এখুনি, কেউ দেখে ফেললে বিপদ হবে। তপন চুপচাপ বেরিয়ে এলো, কিন্তু জানত এই লুকিয়ে রাখা আকাশের নিচে তাদের গল্প কেবল শুরু হয়েছে, শেষ হতে অনেক বাকি। দিন কয়েক সবকিছু ঠিকঠাকই চলছিল। তপন আর বুলি বৌদি নিজেদের মতো করে দৃষ্টি আর অল্প কথার আড়ালে লুকিয়ে রাখছিলেন তাদের সম্পর্কের উষ্ণতা। কিন্তু এক বিকেলে হঠাৎ করেই পরিবেশ পাল্টে গেল। তপন যখন পড়াচ্ছিল তখন পাশের ফ্ল্যাট থেকে চাপা গলার কিছু আওয়াজ কানে এলো। মনে হচ্ছিল সুবোধবাবু আর বুলি বৌদির মধ্যে কথা কাটাকাটি চলছে। শব্দগুলো স্পষ্ট শোনা যাচ্ছিল না, তবে স্বরভঙ্গিতে ছিল বিরক্তি আর প্রশ্নবোধক চাপা, রাগ। তুমি কি কিছু লুকাচ্ছ? সুবোধবাবুর কণ্ঠ ভেসে এলো অস্পষ্টভাবে। তপনের বুক কেঁপে উঠল। সে দ্রুত পড়া শেষ করে বিদায় নিল, কিন্তু বাড়ি ফেরার পথে মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছিল, সুবোধবাবু কি কিছু বুঝতে পেরেছেন? পরের দিন বিকেলে যখন তপন ফ্ল্যাটের কাছে পৌঁছল, দেখল জানালার পাশে দাঁড়িয়ে আছেন বুলি বৌদি, কিন্তু মুখে কোনো হাসি নেই, বরং চোখে ছিল অদ্ভুত ক্লান্তি আর অস্বস্তি। তপন ভেতরে ঢুকতেই বৌদি ধীরে ধীরে বললেন, কাল রাতে উনি অনেক প্রশ্ন করেছেন, জানি না আর কতদিন এভাবে লুকিয়ে রাখা যাবে। তপনের বুকের ভেতর হঠাৎ শীতল একটা স্রোত বয়ে গেল। তাদের গোপন আকাশে প্রথমবারের মতো জমল অন্ধকার মেঘ, যা হয়তো যে কোনো সময় ঝড় হয়ে নেমে আসতে পারে। দুজনেই চুপচাপ বসে রইল।
বাইরের রোদ ঝলমল করছিল, কিন্তু ভেতরের ঘরে নেমে এসেছিল ছায়া আর আশঙ্কার মিশ্র ঠান্ডা আবহাওয়া। বিকেলটা অদ্ভুত ভারী ছিল। তপন যখন ফ্ল্যাটে ঢুকল, বুলি বৌদি জানালার পাশে বসেছিলেন, চোখে সেই গভীর ক্লান্তি, যা শুধু রাতের অনিদ্রা নয়, বরং মনের ভেতরে জমে থাকা ভয়ের ফল। আজ আর বসো না, বৌদি ফিসফিস করে বললেন। উনি আজকাল অনেক সন্দেহ করছে। আমি চাই না তোমার জন্য আমার সংসারে ঝড় উঠুক। তপনের বুক কেঁপে উঠল। কিন্তু আমরা তো কথা শেষ করার আগেই বৌদি থামিয়ে দিলেন। আমরা ভুল পথে হাঁটছি। তপন এ পথে যত এগোবো ততই কাদা বাড়বে। কেউ জানলে শুধু আমি তুমি নয়, আমাদের পরিবারও ভেঙে যাবে। তপন চুপ করে গেল। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। একটা ছোট্ট অনুরোধ আছে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো, যাতে আমি তোমাদের আরও এমন ধরনের গল্প উপহার দিতে পারি। ধন্যবাদ।